লুক বিফোর ইউ লিভ, দ্য ওয়ার্ড বিফোর ইউজ ইন দ্য সেন্টেন্স ইজ। এই যে সেন্টেন্স দেখতে পাচ্ছেন এখানে বিফোর কি হিসাবে ফাংশন করতেছে, সেটা কি প্রিপোজিশন, কনজাংশন, অ্যাডভার্ব, নাউন। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এবং এখানে আমরা এরকম টোটাল 8টা এমসিকিউ নিয়েছি, যেগুলা 11তম শিক্ষক নিবন্ধন এনটিআরসিআই স্কুল পর্যায়ে এঁকে এসেছিল, এবং এটা আমাদের পার্ট 1। এবং এখানে আমরা টোটাল 8টি এমসিকিউ সলভ করব, এবং বাকি যে এমসিকিউ গুলা সেগুলো আমরা পরবর্তী পার্টগুলোতে সলভ করব। সো এখানে 1 নম্বর এমসিকিউটা দেখেন, লুক বিফোর ইউ লিভ। এই যে সেন্টেন্স এখানে বিফোরটা কি হিসাবে ফাংশন করতেছে। সো এখানে একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, এই যে বিফোর এর আগে আছে লুক, এটা একটা ভার্ব, মানে এটা একটা আমরা সেন্টেন্স হিসেবে ধরতে পারি। এবং দেখতেছেন না এই সেন্টেন্সে একটা সাবজেক্ট উজ্জ আছে, এখানে কিন্তু এইরকম ছিল যে ইউ লুক বিফোর ইউ লিভ। তার মানে দেখেন বিফোরের আগে একটা সেন্টেন্স আছে, এবং বিফোরের পরে দেখেন ইউ লিভ, এটাও একটা সেন্টেন্স, ইউ একটা সাবজেক্ট, লিভ একটা ভার্ব। তার মানে বিফোর এই আগে এই যে লুক এই সেন্টেন্স এবং পরে ইউ লিভ এই দুটো সেন্টেন্সকে যুক্ত করতেছে, রাইট? আর আমরা সবাই জানি যুক্ত করার কাজ কার বলেন তো, কনজাংশনে। দ্যাটস ওয়াই এখানে কনজাংশন উত্তর হবে। এটা কি ক্লিয়ার হয়েছে? আমি আবারও বলি, কনজাংশনের কাজ হচ্ছে দুইটা সেন্টেন্স বা দুইটা ক্লজকে যুক্ত করা। এখন এই বিফোর এই লুক এবং ইউ লিভ এই যে দুইটা সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সকে যুক্ত করতেছে, দ্যাটস ওয়াই এখানে কি হবে, কনজাংশন হবে। এখন আসি প্রিপোজিশনের জায়গাতে। এখন বলতে পারেন যে প্রিপোজিশন কেন হবে না, রাইট? সো প্রিপোজিশন নরমালি নাউনের আগে বসে। সো এখানে দেখতে পাচ্ছেন ইউ লিভ, এটা কিন্তু নাউন না, এটা একটা কি বলেন তো, সেন্টেন্স। দ্যাটস ওয়াই এটা প্রিপোজিশন হবে না। অ্যাডভার্বও হবে না, কেন বলেন তো? অ্যাডভার্ব নরমালি ভার্বকে মডিফাই করে, বাট বিফোর তো কোনো ভার্বকে মডিফাই করতেছে না, বরং এটা কি করতেছে বলেন তো, দুইটা সেন্টেন্সকে যুক্ত করতেছে। তার মানে অ্যাডভার্বও হবে না, আবার একইভাবে নাউনও হবে না। তার মানে বাকি থাকে একটাই, কনজাংশন। আর এখানে বিফোর দুইটা সেন্টেন্সটাকে যুক্ত করতেছে। এরপর 2 নম্বর এমসিকিউ, হি অ্যান্ড আই ড্যাশ উইল। এখানে 4টা অপশন দেখতে পাচ্ছেন, আমাদের সঠিকটা খুঁজে বের করতে হবে, রাইট? সো এটা কিন্তু খুবই সহজ একটা এমসিকিউ। এখানে লক্ষ্য করেন, এখানে বলেছে যে হি অ্যান্ড আই, এখানে দেখেন দুইজন ব্যক্তি আছে, রাইট? এখন দুইজন হলে কি হয়, পুরাল, আমাদের ভার্ব কি হবে, পুরাল। দেখেন এখানে পুরাল ভার্ব একটাই আছে, সেটা হচ্ছে আর, দ্যাটস ওয়াই এটা উত্তর হবে। এখন অনেকে এখানে কি করবে, এখানে আই আছে, আই দিকে এখানে এম বসায় দিবে, বাট আপনি যদি এটা করেন তাহলে ভুল হবে। কেন ভুল হবে? কারণ দেখেন এখানে এন দ্বারা দুইজনকে যুক্ত আছে, হি এবং আই, এখানে দুইজন ব্যক্তি আছে, আর দুইজন মানে প্লুরাল, দ্যাটস ওয়াই এখানে আর উত্তর হবে। এরপর 3 নম্বর দেখেন, দ্য ফ্রুট ইজ সুইট ড্যাশ টু দ্য টেস্ট। এখানে দেখতে পাচ্ছেন 4টা প্রিপোজিশন আছে, আমাদের সঠিকটা খুঁজে বের করতে হবে। সো এখানে সুইটের সাথে আমরা টু ইউজ করি, মানে এখানে বোঝাচ্ছে যে দ্য ফ্রুট ইজ সুইট টু দ্য টেস্ট, মানে এই যে ফ্রুট এটা স্বাদে মিষ্টি, আর স্বাদে মিষ্টি বোঝাতে আমরা প্রিপোজিশন হিসাবে আমরা টু ইউজ করি। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে বলেন তো? ঘ নাম্বার। এখন অনেক জায়গাতে অনেকে এখানে বাই উত্তর দেয় যে দ্য ফুড ইজ সুইট বাই দ্য টেস্ট, বাট এখানে বাই উত্তর হবে না, এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে টু, এটা দ্য ফ্রুট ইজ সুইট টু দ্য টেস্ট। এখন আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, সেটি হলো পকেট গ্রামার। এটা মূলত আমি মাস্টার বইয়ে প্রায় 95% গ্রামার রুল এক্সাম্পল সহ সুন্দর করে সাজিয়ে ছোট্ট একটি নোট তৈরি করেছে, যার নাম হচ্ছে পকেট গ্রামার। এবং এখানে পুরো মাস্টার বইয়ের প্রায় সকল গ্রামার টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে এখানে সুন্দর করে দেওয়া আছে, এবং এটার মূল্য মাত্র 100 টাকা, এবং এটা আপনি পিডিএফ ফাইল পাবেন। এখন এটা যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দিব। এবং আমি আরেকটা কথা বলি, এই যে পকেট গ্রামার এখানে শুধু মাস্টার বই নয়, বরং আদার যে ফেমাস বইগুলো রয়েছে, যেমন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, স্পেশালি টোফেল, এগুলো থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ রুল এখানে দেওয়া আছে। আর এই পকেট গ্রামারটি স্পেশালি যারা বিসিএস নিবন্ধন এনটিআরসিএ অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর 4 নম্বর, ইফ উই প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উই ড্যাশ স্পিক বেটার। সো এখানে 4টা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কুড, কুড হ্যাভ, ক্যান, উড হ্যাভ, কোনটা উত্তর হবে, রাইট? সো এই এমসিকিউটা মূলত এসেছে কন্ডিশন থেকে। আমরা কিভাবে বুঝলাম, দেখেন এখানে ইফ আছে, আর আমরা সবাই জানি কন্ডিশন মানে ইফ অথবা আনলেস এর ব্যবহার, রাইট? তো আমি কন্ডিশন সম্পর্কে আপনাদের হালকা একটু বলি, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। সেটা হলো, কন্ডিশন মূলত 4 প্রকার, এটা আমরা সবাই জানি। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন এবং জিরো কন্ডিশন। এর মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3টা থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসে, আর আজকে আমরা এই 3টাই একটু দেখব। তার আগে আমি একটা কথা বলে দিই, এই যে কন্ডিশন, কন্ডিশনে কিন্তু 2টা ক্লজ থাকে, 2টা ক্লজ মানে 2টা সেন্টেন্স থাকে। যেমন দেখেন এই যে ইফের সাথে, দেখেন কমার আগে পর্যন্ত ইফের সাথে একটা সেন্টেন্স এবং কমার পরে একটা সেন্টেন্স, তার মানে 2টা সেন্টেন্স থাকে, রাইট? সো এখন বুঝেন, ইফের সাথে যে সেন্টেন্সটা থাকবে তার সাথে যদি ভার্বের ভি1 ফর্ম বসে, তাহলে পরবর্তী ক্লজে আমাদের উইল, মে এবং ক্যান বসাতে হয়। এখন
এইটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। কিভাবে মনে রাখবেন? ইফ এর সাথে ভার্বের ফার্স্ট ফর্ম, দ্যাটস ওয়াই এটা ফার্স্ট কন্ডিশন। এবং দেখেন পরবর্তী ক্লজে দেখেন সব প্রেজেন্ট ফর্মে বসেছে, উইল, মে, ক্যান সব কিন্তু প্রেজেন্টে আছে, মানে ফার্স্ট ফর্মে আছে। এরপরে যদি ইফ এর সাথে ভার্বের সেকেন্ড ফর্ম বসে, তাহলে এটা কি হবে বলুন তো? সেকেন্ড কন্ডিশন। ইফ এর সাথে ফার্স্ট ফর্ম বসলে যদি ফার্স্ট কন্ডিশন হয়, তাহলে সেকেন্ড ফর্ম বসলে তো সেকেন্ড কন্ডিশনে হবে, রাইট? এবং পরবর্তী ক্লজে আমাদের কি করতে হবে বলুন তো? সবগুলো সেকেন্ডে নিয়ে আসতে হবে। এই যে উইল দেখতে পাচ্ছেন, এটা হবে কি? উড। মে হবে মাইট, এবং ক্যান হবে কুড। দেখছেন কত সোজা? ইফ এর সাথে ভার্বের ভি1 ফর্ম ফার্স্ট কন্ডিশন। দেখেন এরপরেও পরবর্তী ক্লজে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করছি। ইফ এর সাথে সেকেন্ড ফর্ম সেকেন্ড কন্ডিশন, পরবর্তী ক্লজে দেখেন এগুলো সেকেন্ড ফর্মে হয়ে গেছে। উইল থেকে উড, মে থেকে মাইট, ক্যান থেকে কুড। এরপরে আমাদের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন একটু ভালোভাবে মাথায় রাখবেন, সেটা হচ্ছে থার্ড কন্ডিশনে আমাদের হ্যাড প্লাস ভি3 বসে, এবং পরবর্তী ক্লজে আমাদের উড হ্যাভ, কুড হ্যাভ এবং মাইট হ্যাভ বসে। সো আমি এগুলো আবার রিভাইজ দিই, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। সেটা হলো ইফ যুক্ত ক্লজে যদি ভার্বের ফার্স্ট ফর্ম বসে, যেহেতু ভার্বের ফার্স্ট ফর্ম, দ্যাটস ওয়াই এটা ফার্স্ট কন্ডিশন, এবং পরবর্তী ক্লজেও আমাদের ভার্বের ফার্স্ট ফর্মগুলো বসাতে হবে, অর্থাৎ উইল, মে, ক্যান, মানে মডেল ভার্বের প্রেজেন্ট ফর্মগুলা। এরপরে দেখেন ইফ যুক্ত ক্লজে যদি সেকেন্ড ফর্ম বসে, যেহেতু ভার্বের সেকেন্ড ফর্ম, তার মানে সেকেন্ড কন্ডিশন, এবং পরবর্তী ক্লজে এই সবগুলো কিসে নিয়ে আসতে হবে? সেকেন্ড ফর্মে নিয়ে আসতে হবে, অর্থাৎ উইল হবে উড, মে হবে মাইট, ক্যান হবে কুড। এবং থার্ড কন্ডিশন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখানে আমাদের হ্যাড প্লাস ভি3 বসাতে হয়। এই যে ভি3, এটা দেখে আমরা বুঝে যাবো এটা কি বলেন তো? থার্ড কন্ডিশন। এবং এই যে ভার্বের 3 নম্বর ফর্ম একা একা বুঝতে পারে না, দ্যাটস ওয়াই আমরা এখানে হ্যাড নিয়েছি। সো থার্ড কন্ডিশনে কি বসবে বলেন তো? হ্যাড প্লাস ভি3, এবং পরবর্তী ক্লজে আমাদের উড হ্যাভ, কুড হ্যাভ এবং মাইট হ্যাভ বসাতে হয়। এটা কি ক্লিয়ার হয়েছে? ওকে। এখন 4 নম্বর কোশ্চেনটা দেখেন, এখানে কি বলেছে যে ইফ উই প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। দেখেন ইফ যুক্ত ক্লজে এখানে কি আছে? প্র্যাকটিস। ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তাই না? ভার্বের সেকেন্ড ফর্ম মানে কি? সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন আমরা কি ইউজ করি? উড, মাইট, কুড। বাট খ নম্বরে কি আছে? কুড হ্যাভ। কুড হ্যাভ কখন হয়? থার্ড কন্ডিশনে দেখেন কুড হ্যাভ, তার মানে এটা আমাদের উত্তর হবে না, এটা আমরা বাদ দিলাম। এরপরে কি আছে? উড হ্যাভ, এটাও থার্ড কন্ডিশনে হয়, এটাও উত্তর হবে না। দেখেন ক্যান, ক্যান কোথায় হয়? ফার্স্ট কন্ডিশনে, ভার্বের ভি1 থাকলে, তার মানে এটাও উত্তর হবে না। তার মানে কোনটা উত্তর হবে দেখেন তো? এই যে বাকি থাকে একটা কুড, এটা উত্তর। ক্লিয়ার কি হয়েছে? এটা একটু বুঝছেন। দেখেন প্র্যাকটিস ভার্বের সেকেন্ড ফর্ম, তার মানে এরপরে যে মডাল ভার্বটা বসবে সেটাও তো সেকেন্ড ফর্মে বসবে, তাই না? দেখেন উড, মাইট, কুড, দেখেন এখানে কুড বসেছে, একদম সোজা। জাস্ট এইগুলো একটু জানলেই পারবেন। এরপর 5 নাম্বার এমসিকিউ, ডিড হি সি এনিওয়ান ইন দ্য রুম। এই সেন্সটা আমাদের কি করতে হবে? অ্যাসার্টিভ করতে হবে, রাইট? সো এখানে বলেছে যে সে কি রুমে কাউকে দেখেছিল। সো এটা হচ্ছে আমাদের মূল সেন্টেন্স থেকে আমাদের অ্যাসার্টিভ করতে হবে। সো ক নম্বরে কি বলেছে দেখেন, হি স নো ওয়ান ইন দ্য রুম, মানে সে রুমে কাউকে দেখেনি। দেখেন এটা কিন্তু হতে পারে। দেখেন এটা দেখেন ভার্বের সেকেন্ড ফর্মে আছে, ডিড আছে, তার মানে এটা পুরোটাই পাস্টে আছে। দেখেন স, এটাও পাস্টে আছে, কোনো সমস্যা নাই। এই যে দেখেন অ্যানুয়ান, একে আমরা রিপ্লেস করেছি নেগেটিভ হিসেবে কি বলতো? নো ওয়ান দ্বারা, মানে কেউ নাই ইন দ্য রুম। দেখেন এটার সাথে কিন্তু ঠিক আছে, এটা উত্তর হতে পারে। এরপর খ নাম্বার কি বলেছে দেখেন, হি ডিড নট। দেখেন এখানে ডিড নট আছে, এটাও হতে পারে, কারণ এটা পাস্টে বোঝাচ্ছে। ডিড নট সি সামওয়ান ইন দ্য রুম, বাট এখানে যেটা ভুল সেটা হচ্ছে সামওয়ান। যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা এখানে নো ওয়ান অথবা নো বডি ইউজ করি, তাই না? দেখেন এখানে কি আছে? ডিড নট, তাহলে আমরা এখানে তো নো ওয়ান অথবা নো বডি হওয়ার কথা, বাট এখানে কি আছে? সামওয়ান। সামওয়ান হয় অ্যাফার্মেটিভে, দ্যাটস ওয়াই দেখেন এই সামওয়ানটা, এটা আমাদের উত্তর হবে না। দেখেন ঘ নাম্বারে এখানেও আছে সামওয়ান, এটাও আমাদের উত্তর হবে না। এখন দেখেন গ নাম্বার। গ নাম্বার কি বলেছে যে হি স এনিওয়ান ইন দ্য রুম। এখন বলতে পারেন যে এটা কেন উত্তর হবে না? দেখেন এটা কিন্তু ঠিক আছে, বাট এই যে মূল সেন্টেন্স, এটার মিনিং এর সাথে এটা কিন্তু যায় না। এখানে মূল সেন্টেন্সে বলেছে যে ডিড হি সি এনিওয়ান ইন দ্য রুম, সে কি রুমে কাউকে দেখতে পেয়েছিল। বাট গ নাম্বার কি বলেছে? হি স এনিওয়ান ইন দ্য রুম, মানে এটা কিন্তু হয় না, এর সাথে মিলেই না, তার মানে এটাও আমাদের উত্তর হবে না। বাকি থাকে দেখেন ক নাম্বার, এটা উত্তর, এটা আমরা বাদ দিই। ক নাম্বারে কি বলেছে যে হি স নো ওয়ান ইন দ্য রুম, মানে সে রুমে কাউকে দেখতে পায়নি। দেখেন এটার সাথে এটা একদম মিলে যায়। সো এটা হচ্ছে আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এরপর 6 নাম্বার এমসিকিউ, ইট ইজ হেলথ হুইচ ইজ ড্যাশ। অবশ্যই এটা একটা প্রবাদ বাক্য এবং খুবই সহজ একটা এমসিকিউ, এবং এইটা আপনাদের জন্য হোমওয়ার্ক। আপনারা সবাই কমেন্টে জানাবেন 6 নাম্বার কি উত্তর হবে, এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। 6 এর ক হবে, খ হবে, গ হবে না ঘ হবে, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর 7 নাম্বার এমসিকিউ, এটা যেন বিনা বেগে বজ্রপাত, এটা আমাদের ইংলিশে ট্রান্সলেট করতে হবে, রাইট? সো আমি একটা কথা বলি, এই যে বিনা বেগে বজ্রপাত, এটা একটা ইডিয়ম ফ্রেজ, বুঝতে পারছেন? এবং এটা সঠিক উত্তর হবে খ নম্বর, এইটা যে ইট ইজ আ বোল্ট ফ্রম দ্য ব্লু। এই যে দেখতে পাচ্ছেন বোল্ট ফ্রম দ্য ব্লু, এটা হচ্ছে একটা ইডিয়ম ফ্রেজ, এবং এটার মানেই হচ্ছে বিনা বেগে
বজ্রপাত। এবং এইটা এই ইডিয়ম ফ্রেজটা আপনি যদি না জানেন তাহলে কিন্তু এটা ভুল করবেন। এবং ক নাম্বার কি বলেছে দেখেন, ইট ইজ অ্যাজ ইফ আ থান্ডার ফ্রম দ্য ক্লাউড। দেখেন এটা একবারে টোটালি ফালতু একটা কথা বলতেছে, মানে এটা কোনোভাবেই মিলে না, এটা আমাদের বাদ। ঘ নাম্বার কি বলেছে যে ইট ইজ আ স্ট্রং থান্ডার, মানে এটা একটা শক্তিশালী বজ্রধ্বনি। এটা কি বলেছে মেন সেন্টেন্সে? না, তার মানে এটাও আমাদের উত্তর হবে না। ঘ নাম্বার কি বলেছে, ইট ইজ বোল্ড ফ্রম দ্য ব্লুজ। সো অনেকে মনে করতে পারেন যে এটাও তো সঠিক উত্তর হতে পারে না, এখানে ইডিয়ম যেটা সেটা একটু ভুল করে দিয়েছে। আমাদের সঠিক ইডিয়ম এটাই হয় যে আ বোল্ড ফ্রম দ্য ব্লু, এখানে কোনো এস হবে না। সো আমাদের সঠিক উত্তর খ নাম্বার এটা। এরপর ৮ নাম্বার এমসিকিউ, আমাদের সর্বশেষ এমসিকিউ, সে ১ সপ্তাহ যাবৎ অসুস্থ। সো আমাদের সঠিক এমসিকিউটা খুঁজে বের করতে হবে, রাইট? সো দেখেন এখানে নোট করার বিষয় সেটা হচ্ছে যাবৎ। যাবৎ অথবা ধরে যদি থাকে সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন হিসাবে ফর ইউজ করতে হয়, রাইট? বাট ক নাম্বার অপশনে কি বলেছে যে হি হ্যাজ বিন ইল সিন্স আ উইক। এই যে সিন্স দেখতে পাচ্ছেন, সিন্স থাকলে বোঝায় থেকে, মানে সে ১ সপ্তাহ থেকে অসুস্থ। বাট এখানে কিন্তু ১ সপ্তাহ থেকে এটা কিন্তু বুঝায়নি, এখানে বলেছে যে ১ সপ্তাহ যাবৎ বা ১ সপ্তাহ ধরে অসুস্থ। আর ধরে যখন বোঝায় সেক্ষেত্রে আমাদের ফর ইউজ করতে হয়। যেমন গ নাম্বার দেখেন, হি হ্যাজ বিন ইল ফর আ উইক, মানে সে ১ সপ্তাহ ধরে অথবা ১ সপ্তাহ যাবৎ অসুস্থ। সো গ নাম্বার এটা আমাদের সঠিক উত্তর। এবং বাকি যে দেখতেছেন খ নাম্বার, এখানে কি আছে দেখেন, এখানে আছে টিল, এটা আমাদের হবে না। মানে এখানে বোঝাচ্ছে যে হি হ্যাজ বিন ইল টিল আ উইক, মানে টিল মানে পর্যন্ত, ১ সপ্তাহ পর্যন্ত অসুস্থ না, এটা কিন্তু হয় না, এটা ভুল আছে। তারপরে দেখেন ডিউরিং, এটাও হয় না। আমাদের সঠিক উত্তর কি হবে বলেন তো? গ নাম্বার। সো এখানে ১ নম্বর এমসিকিউটা বলেছে যে ডোন্ট ডু ইট, এটার প্যাসিভ ফর্মটা কি, রাইট? দেখেন এই সেন্টেন্সটা কিন্তু ভার্ব দ্বারা শুরু হয়েছে। আর ভার্ব দ্বারা যখন কোনো সেন্টেন্স শুরু হয় তার প্যাসিভ করার সময় আমাদের লেট অথবা লেট নট নিতে হয়। সো এই জায়গাতেও একটা জিনিস আছে, সেটা আপনারা নোট করে নেবেন। সেটা হলো যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে আমাদের লেট নট না লাগে, এটা আমরা সবাই জানি, তাই না? বাট যদি ওই সেন্টেন্সে প্রোনাউন থাকে সেক্ষেত্রে আমাদের এইভাবে লেখা লাগে। এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা সবাই ভুল করে। সেটা হচ্ছে লেট প্লাস তারপরে বসবে প্রোনাউন, প্রোনাউন তারপরে বসে আমাদের নট। তার মানে কি বলেন তো, নেগেটিভ থাকলে দুইভাবে নেগেটিভ করা যায়। একটা হচ্ছে ডিরেক্টলি আমরা বসাবো লেট নট, বাট ওই সেন্টেন্সে যদি কোথাও প্রোনাউন থাকে, যেমন এখানে আছে ইট, এরকম যদি প্রোনাউন থাকে সেক্ষেত্রে আমাদের লেট তারপর বসে প্রোনাউন, তারপরে কি বসানো লাগে, নট বসানো লাগে, রাইট? এখন দেখেন এখানে মেইন সেন্টেন্সে কিন্তু ইট একটা প্রোনাউন আছে, তার মানে আমাদের কি করতে হবে, লেট ইট নট করতে হবে, কারণ এখানে নেগেটিভ আছে, রাইট? সো ক নম্বরে কি আছে, লেট নট, এটা আমাদের ভুল আছে, এখানে কি করা লাগতো, লেট ইট নট, এটা কিন্তু করা লাগতো। তার মানে এটা আমাদের উত্তর হবে না, এটা আমরা বাদ দিলাম। দেখেন এটা তো লেট নট না, এটা তো আগেই বাদ। তারপরে দেখেন এই যে খ নম্বর, লেট ইট বি নট, এটাও আমাদের হবে না, কেন? কারণ এখানে দেখেন কি আছে, এখানে যে নটের আগে কিন্তু আমাদের বি বসাইছে, এটা কিন্তু হয় না। আমাদের লেট ইট নট বি ডান, এটা হয়, বি আগে কখনোই বসে না। সো এটা আমাদের উত্তর ভুল। তাহলে বাকি থাকে যেমন একটাই, সেটা কি বলেন তো, ঘ নাম্বার। দেখেন এটা উত্তর যে লেট ইট নট, দেখেন এটাই কিন্তু, দেখেন লেট তারপরে প্রোনাউন তারপরে নট, এবং তারপরে দেখেন এই যে বি বসেছে তারপরে ভার্বের ৩ নম্বর ফর্ম, এটা আমাদের সঠিক উত্তর। এরপর ২ নম্বর এমসিকিউ, হি কেম টু ঢাকা উইথ আ ভিউ টু ড্যাশ আ নিউ প্লেস। সো এটা অনেক সহজ একটা এমসিকিউ, রাইট? দেখেন এখানে নোট করার বিষয় সেটা হচ্ছে এই যে উইথ আ ভিউ টু, এই যে উইথ আ ভিউ টু এটা একটা ফ্রেজ, এবং এরকম আরো কয়েকটা ফ্রেজ আছে, যেমন লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এরকম আরো কয়েকটা আছে। এগুলোর পরে যদি ভার্ব বসে সেক্ষেত্রে আমাদের ডিরেক্টলি ভার্বের সাথে আইএনজি করতে হয়, রাইট? সো দেখেন এই ৪টা অপশনের মধ্যে ভার্বের সাথে আইএনজি আছে একটাতে, সেটা হচ্ছে ভিজিটিং। দ্যাটস ওয়াই আমাদের উত্তর কি হবে, ভিজিটিং, এটা আমাদের সঠিক উত্তর। আমি আবারও বলি, উইথ এ ভিউ টু যদি থাকে এরপরে যদি ভার্ব বসে তখন আমাদের ভার্বের সাথে ডিরেক্টলি আইএনজি ইউজ করতে হয়, অর্থাৎ দেখেন এই যে ভিজিটিং ভার্বের সাথে আইএনজি। এরপর ৩ নম্বর এমসিকিউ, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কল। এই যে কল মানে কি, কাউকে ডাকা, এটা সিনোনিমটা কি হবে বলেন তো? সেটা কি সামন, এক্সাইল, ইমপেইড অ্যান্ড রিকালেকশন। এটা খুবই সহজ একটা এমসিকিউ, এবং এটা আমি বলতেছি সেটা হলো কল মানে ডাকা, এবং এই যে সামন দেখতেছেন, এই সামন মানেও কাকে ডাকা বোঝায়। আপনারা যারা নারুটো এনিমে দেখেছেন তারা কিন্তু জানেন যে সামন মানে হচ্ছে কাউকে ডাকা। আর দেখবেন আগে যখন রাজা বাদশার টাইম ছিল সেই সময় কিন্তু কাউকে ডাকা হলে তখন বলা হতো তাকে সামন করো, তাকে ডেকে পাঠাও। মানে এইভাবে কিন্তু আগে সামন ওয়ার্ডটা ইউজ করতো। দ্যাটস ওয়াই আমাদের কল এটার সিনোনিম কি হবে, সামন, এইটা। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এখন আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, সেটি হলো পকেট গ্রামার
আমি মূলত মাস্টার বইয়ের প্রায় সকল গ্রামার রুল টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে ছোট্ট একটি নোট তৈরি করেছি যার নাম হচ্ছে পকেট গ্রামার। এবং এই পকেট গ্রামারের পেজ সংখ্যা মাত্র 27 এবং এই 27 পেজের মধ্যে পুরো মাস্টার বইয়ের প্রায় সকল গ্রামারের সামারি এখানে দেওয়া আছে। এখানে শুধু মাস্টার বই নয়, আদার যে ফেমাস বইগুলো রয়েছে যেমন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, স্পেশালি টোফেল বই থেকেও কিন্তু এখানে অনেক গ্রামার রুল দেওয়া আছে। সো এটা আপনার জন্য খুবই কার্যকর, স্পেশালি আপনারা যারা বিসিএস, ব্যাংক, এনটিআরসি অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদের বলবো আপনারা একবার হলেও আমাদের এই পকেট গ্রামারটা ডেমোটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ। এবং এই পকেট গ্রামারের মূল্য মাত্র 100 টাকা এবং এটা আপনি পিডিএফ ফাইল পাবেন। এখন আপনি যদি আমাদের এই পকেট গ্রামারটি নিতে চান তাহলে পেজে মেসেজ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি কমেন্ট বক্সে দিয়ে দিব। এরপর 4 নাম্বার এমসিকিউ, জ্ঞানীরা বেশি কথা বলেন না। এখানে 4টা অপশন দেখতে পাচ্ছেন, সঠিকটা খুঁজে বের করতে হবে, রাইট? সো এখানে আমি আপনাদের ছোট্ট একটা রুল শিখাবো যেটা আমি এর আগেও শিখিয়েছি। সেটা হচ্ছে প্লুরাল কমন নাউন। এখন বুঝেন যে প্লুরাল কমন নাউনটা কি। সাধারণত এই যে দা প্লাস অ্যাডজেক্টিভ যদি হয় সেক্ষেত্রে আমরা তাদের প্লুরাল কমন নাউন বলি। যেমন আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। যেমন দা পোর, এই যে দেখতে পাচ্ছেন পোর, এটা একটা অ্যাডজেক্টিভ, তার আগে আমরা কি বসাইছি দা। এই যে দা পোর, দা প্লাস অ্যাডজেক্টিভ যোগে হলো, এটার বাংলা মিনিং হচ্ছে গরিবেরা। একইভাবে আমি যদি এটা বলি দা রিচ, দা রিচ মানে কি বলেন তো, ধনীরা। তাহলে একইভাবে আমি যদি এটা বলি দা ওয়াইজ, তখন এর মানে কি হবে, জ্ঞানীরা। হয়ে গেল। তার মানে কি বলেন তো, দা ওয়াইজ মানে জ্ঞানীরা। সো দেখেন এই 4টা অপশনের মধ্যে দা ওয়াইজ কয়টা জায়গাতে আছে। দেখেন ক নম্বরে কি আছে, দা ওয়াইজ ইজ, এখানে এস যুক্ত আছে যেটা আমাদের হবে না, কারণ অ্যাডজেক্টিভের সাথে কখনো এস অথবা ইয়েস যুক্ত হয় না। সো এটা আগেই ভুল। আর দা ওয়াইজ এটা মানেই আমাদের প্লুরাল বোঝায়। সো এটা আমাদের উত্তর হবে না, এটা আমরা বাদ দিই আগে। এরপর খ নম্বর দেখেন কি বলেছে, দা ওয়াইজ ডাজ নট টক মাচ। সো দেখেন দা ওয়াইজ, ওয়াইজ মানে কি জ্ঞানীরা, এটা কিন্তু প্লুরাল। তার মানে আমাদের ভাবটাও কি হওয়া লাগবে, প্লুরাল হওয়া লাগবে। বাট এখানে কি যুক্ত করেছে, ইএস। আমি এই কথা বলতেছি, এটা মাথায় রাখবেন যে ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত করলে সেটা সিঙ্গুলার হয়, আর নাউনের সাথে এস অথবা ইয়ে যুক্ত করলে সেটা প্লুরাল হয়। দেখেন এখানে ডাস, এটা একটা ভার্বের সাথে যুক্ত করছে, মানে অক্সিলারি ভার্বের সাথে ইয়ে যুক্ত করছে। তার মানে এটা কি হবে বলেন তো, সিঙ্গুলার। আর আমাদের ভার্ব কি লাগবে, প্লুরাল। দ্যাটস এটা আমাদের কি বলেন তো উত্তর হবে না, এটা আমাদের ভুল। এরপর ঘ নাম্বার, এখানেও দেখেন ডাজ ইউজ করছে, সিঙ্গুলার, কিন্তু আমাদের হওয়া লাগতো কি প্লুরাল। এখানে ডু হওয়া লাগতো, কিন্তু আছে কি ডাজ। দ্যাটস মিন এটা উত্তর হবে না। তাছাড়াও দেখেন এখানে কি আছে, মেন, দ্য ওয়াইজ মেন, এইভাবেও কিন্তু হয় না। সো এটা কোনোভাবে হয় না। এখন বাকি থাকে গ নাম্বার, এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, সেটা হচ্ছে দ্য ওয়াইজ। দেখেন এটা কি আছে, প্লুরাল, এবং তারপরে দেখেন এই যে ডু নট, দেখেন এখানে প্লুরাল ইউজ করা আছে, দ্য ডু নট টক মাস, দ্য ওয়াইজ ডোন্ট টক মাস, মানে জ্ঞানীরা বেশি কথা বলেন না। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর 5 নম্বর এমসিকিউ, সাম ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাবাউট ইউর পাস্ট হ্যাভ জাস্ট কাম টু লাইট। হিয়ার কাম টু লাইট মিনস, এই যে দেখতে পাচ্ছেন কাম টু লাইট, এটা একটা ফ্রেজ এবং এটার মানে হচ্ছে কোনো কিছু প্রকাশ পাওয়া। সো এটার বাংলাটা বুঝেন তাহলে কিন্তু এটা বুঝে যাবেন। সেখানে বলেছে যে সাম ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাবাউট ইউর পাস্ট, মানে তোমার অতীত সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট হ্যাভ জাস্ট কাম টু লাইট, যেটা সবার কাছে এখন প্রকাশ পাচ্ছে বা সবার কাছে এখন পরিচিত হচ্ছে। এই যে প্রকাশ পাওয়া বা সবাই জানা, এটার মানে আমরা কি ইউজ করি, কাম টু লাইট। দেখেন খ নাম্বার এটাই বলেছে যে টু বিকাম নোন, মানে সবার কাছে পরিচিত হওয়া বা সবাই জানতে পারা, সবার কাছে প্রকাশ পাওয়া, এই মিনিংটা দেয়। এটা উত্তর খ নাম্বার। 6 নাম্বার এমসিকিউ, দাঁড়াও আমি এখন আসছি, মানে আমি এখন আসতেছি এরকম বোঝাচ্ছে, রাইট? এরকম আমরা কি বলি বলেন তো, যে ওয়েট আই এম কামিং নাও, এইভাবে বলি না আমরা। একবার দেখেন আমরা যখন আমাদের দৈনিক লাইফে কথা বলি তখন কিন্তু আমরা এটাই বলি যে ওয়েট, দাঁড়াও, আই এম কামিং নাও, আমি আসতেছি। সো দেখেন এখানেও কিন্তু সেম জিনিসটাই বোঝাচ্ছে, তাহলে কি উত্তর হবে, খ নাম্বার যে ওয়েট, দাঁড়াও, এটা উত্তর হবে আমাদের সঠিক। এবং বাকি দেখতে পাচ্ছেন স্ট্যান্ড, আই কাম নাও, এটা কিন্তু হয় না, এই যে নাও থাকলে আমাদের কন্টিনিউয়াস করতে হয়, এখানে আই এম কামিং হওয়া লাগতো, যেটা এখানে নাই, এটা ভুল। তারপরে দেখেন গ নাম্বার কিপ স্ট্যান্ডিং, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকো, আই এম, এটাও কিন্তু হয় না, আমরা ডিরেক্টলি এটাই বলি দাঁড়াও, মানে ওয়েট, অপেক্ষা করো, এরকম আমরা কিন্তু ইউজ করি। তার মানে এটাও হবে না, স্ট্যান্ড হিয়ার, এটাও হবে না। সো আমাদের সঠিক উত্তর খ এটাই। এরপর 7 নম্বর এমসিকিউ, আই হেল্প ইউ ইফ আই কুড। এটা মূলত কন্ডিশন থেকে এসেছে, আমরা সবাই জানি কন্ডিশন মানে এই যে ইফ অথবা আনলেস এর ব্যবহার। সো এটা সম্পর্কে আমি হালকা একটু বলি তাহলে আপনাদের সুবিধা হবে।
সেটা হলো কন্ডিশন মূলত 4 প্রকার আমরা সবাই জানি। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন এবং জিরো কন্ডিশন। এর মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3টা কন্ডিশন থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসে এবং এগুলোতে 2টা ক্লজ থাকে। একটা হচ্ছে ইফ যুক্ত ক্লজ এবং একটা হচ্ছে ইফস ব্যতীত, মানে ইফ ছাড়া ক্লজ। এই যে ইফ যুক্ত ক্লজ, এর সাথে আমাদের যদি ভার্বের V1 ফর্ম বসে, তখন পরবর্তী ক্লজে আমাদের উইল, মে এবং ক্যান ইউজ করতে হয়। কেন? দেখেন, ইফ এর সাথে ভার্বের ফার্স্ট ফর্ম, আর তার মানে পরবর্তী ক্লজের মধ্যে ভার্বের ফার্স্ট ফর্মে ইউজ করতে হবে। দেখেন এই যে মডাল ভার্বের প্রেজেন্ট ফর্মগুলো বসেছে, উইল, মে, ক্যান। যেহেতু ইফ এর সাথে এখানে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তার মানে এটা কি বলেন তো? ফার্স্ট কন্ডিশন। দেখছেন, মনে রাখার টেকনিকও হয়ে গেল। এরপরে এই যে ইফ যুক্ত ক্লজ দেখতে পাচ্ছেন, এটার সাথে ভার্বের যদি সেকেন্ড ফর্ম বসে, সেকেন্ড ফর্ম মানে কি? সেকেন্ড কন্ডিশন, রাইট? তার মানে পরবর্তী ক্লজে আমাদের সবকিছু সেকেন্ডে নিয়ে আসতে হবে। এই উইল হবে কি বলেন তো? উড, WOULD, উড। এবং মে হবে মাইট এবং ক্যান হবে কুড। এরপর থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন মানে আহ, এটা একটু ভালো করে মনে রাখবেন। থার্ড কন্ডিশনে আমাদের হ্যাড প্লাস V3 বসাতে হয়, ক্লিয়ার? এবং পরবর্তী ক্লজে আমাদের উড হ্যাভ, কুড হ্যাভ এবং মাইট হ্যাভ বসাতে হয়। সো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, এগুলো মনে রাখার টেকনিকটা আমি বোঝাই। ইফ যুক্ত ক্লজে ভার্বের ফার্স্ট ফর্ম, তার মানে ফার্স্ট কন্ডিশন। এই পাশে যেহেতু ফার্স্ট ফর্মে বসেছে অর্থাৎ প্রেজেন্টে আছে, তার মানে পরবর্তীতেও আমাদের প্রেজেন্টে নিতে হবে, উইল, মে, ক্যান। ইফের সাথে ভার্বের সেকেন্ড ফর্ম, সেকেন্ড কন্ডিশন। পরবর্তীতে আমরা কি করছি? সেকেন্ডে নিয়ে এসেছি। উইল হয়ে গেছে উড, মে হয়ে গেছে মাইট, ক্যান হয়ে গেছে কুড। এখন আসি থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন আমাদের কি করতে হবে? হ্যাড প্লাস V3 বসাতে হয়। এই V3 দেখে বুঝে যাবে এটা কি বলেন তো? থার্ড কন্ডিশন। এবং ভার্বের 3 নম্বর ফর্ম একা একা বুঝতে পারে না, দ্যাটস ওয়াই আমরা এখানে হ্যাড বসাইছি। সো হ্যাড প্লাস V3 বসে আমাদের থার্ড কন্ডিশনে এবং পরবর্তী ক্লজে আমাদের উড হ্যাভ, কুড হ্যাভ এবং মাইট হ্যাভ নিতে হয়, রাইট? সো এখন 7 নম্বর এমসিকিউ কি বলেছে দেখেন, ইফ এর পরে কি আছে? আই কুড। কুড কখন হয়? সেকেন্ড কন্ডিশনে, রাইট? সেকেন্ড কন্ডিশন যদি হয়, তার মানে এখানে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম বসাতে হবে। এটাই তো আমরা শিখছি যে ইফ এর সাথে যদি সেকেন্ড ফর্ম বসে, পরবর্তীতেও আমাদের সেকেন্ডে করতে হয়। সো এখানে যদি কুড সেকেন্ডে থাকে, এখানেও তো সেকেন্ড করতে হবে, তাই না? সো এখন এখানে কি উত্তর হবে দেখেন তো? খ। এটা কি বলেছে? আই উড বি হেল্প। এখন দেখেন এখানে উড সেকেন্ডে আছে, ঠিক আছে। এরপরে কি আছে? বি হেল্প। দেখেন প্যাসিভে করা আছে। এখন আমি তো নিজেই সাহায্য করব। আই হেল্প ইউ ইফ আই কুড। আমি যদি পারি তাহলে আমি তোমাকে সাহায্য করবো। সাহায্য তো নিজে থেকেই আমি করবো, অ্যাক্টিভে আছে। তাহলে এখানে প্যাসিভ করার দরকার নাই। তার মানে খ নম্বর এটা আমাদের উত্তর হবে না, এটা আমাদের বাদ। এরপরে দেখেন ঘ নাম্বার, উড হ্যাভ। উড হ্যাভ কোথায় বসে? থার্ড কন্ডিশনে, এটাও আমাদের উত্তর হবে না। এরপর দেখেন গ নাম্বার, আই হেল্প। এটা দেখেন আমাদের সেকেন্ড ফর্মে আছে, বাট এটা উত্তর হবে না। কেন? কারণ ইফ ছাড়া পরবর্তী যে ক্লজ থাকে, সেই ক্লজে আমাদের কি ইউজ করতে হয় বলেন তো? উড, মাইট, কুড, এই 3টা নিতে হয় আমাদের, এই 3টাই নিতে হবে, ক্লিয়ার? সো দ্যাটস ওয়াই আমাদের এই যে আই হাই হেল্প, এটাও আমাদের উত্তর হবে না। বাকি থাকে ক নাম্বার, এটা আমাদের উত্তর, যে আই উড হেল্প ইফ আই কুড। আমি যদি পারতাম তাহলে আমি তোমাকে সাহায্য করতাম। সো এখানে যে কুড আছে, অবশ্য এটাও মডালে আছে, এইরকম নর্মালি উত্তর হয় না, এটি একটু অনেকটা ব্যতিক্রম টাইপসের, বাট এটা সহজ আছে। দেখেন এখানে কুড আছে, তারপরেও এখানে আমাদের কি করতে হবে? উড হেল্প, এটাই উত্তর করতে হবে। কারণ ইফের পরবর্তী ক্লজে আমাদের উড, মাইট, কুড এই মডাল ভার্বই ইউজ করা লাগবে, এটা ছাড়া কোনো ওয়ে নাই। দ্যাটস ওয়াই এখানে হেল্প এটা 2 নম্বর ফর্ম থাকা সত্ত্বেও এটা আমাদের উত্তর হয় নি। ক্লিয়ার কি হয়েছে এটা? এরপর 8 নম্বর এমসিকিউ, এটা আমাদের লাস্ট এমসিকিউ। এখানে বলেছে যে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্ক্রিম ইজ স্ক্রিম, এর মানে বোঝায় চিৎকার করা। সো এটার যে সঠিক সিনোনিম সেটা কি হবে? সেটা কি ইয়েল, সাউন্ড, ক্রাই, লাউডলি? এটা অবশ্যই কমেন্টে জানাবেন, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক। প্লিজ লুক অ্যাভাব, হিয়ার অ্যাভাব ইজ। এই সেন্টেন্সে অ্যাভাব কি হিসাবে ফাংশন করতেছে? সেটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, কনজাংশন? খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এবং এখানে আমরা এইরকম টোটাল 8টা এমসিকিউ নিয়েছি, যেগুলা 11তম শিক্ষক নিবন্ধন NTRCA স্কুল পর্যায়ে একে এসেছিল এবং এটা আমাদের পার্ট 3। এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2 তে টোটাল 16টা এমসিকিউ সলভ করেছি এবং এখানে আমরা পার্ট 3 তে 8টা এমসিকিউ সলভ করব। সো আপনারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এখানে অনেক এমসিকিউ আছে যেগুলা খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি 19তম শিক্ষক নিবন্ধনের জন্য। এছাড়াও আপনারা যারা সামনে গুচ্ছ পরীক্ষা দিবেন তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, মানে যে কোনো ভর্তি পরীক্ষার জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর এখানে আমরা A to Z প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা সহকারে আমরা এখানে সলভ করব। যেমন 1 নম্বরটাই দেখেন, প্লিজ লুক অ্যাভাব। এই সেন্টেন্সে অ্যাভাবটা কি? সেটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, কনজাংশন?
এই টাইপসের এমসিকিউ প্রায় প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে আসে, স্পেশালি বিসিএস এ। সো খুবই গুরুত্বপূর্ণ। এই সেন্টেন্সে দেখেন এই যে অ্যাভাব, এটা কি রাইট? সো এখানে নোট করার বিষয় সেটা হচ্ছে দেখেন লুক। লুক একটা কি বলেন তো, ভার্ব। আর এই অ্যাভাব কাকে মডিফাই করতেছে? লুককে মডিফাই করতেছে। আর আমরা সবাই জানি যে ভার্বকে কে মডিফাই করে? অ্যাডভার্ব মডিফাই করে। দ্যাটস ওয়াই সেন্টেন্সে এই যে অ্যাভাব, এটা কি হবে? অ্যাডভার্ব হবে। যেমন দেখেন কি বলেছে এখানে যে প্লিজ লুক অ্যাভাব, উপরের দিকে তাকাও। তাকাও, লুক মানে তাকানো, কোথায় তাকাবে? উপরে। দেখেন অ্যাভাব ডিরেক্টলি এখানে লুককে মডিফাই করতেছে, ভার্বকে মডিফাই করতেছে। দ্যাটস এটা কি হবে? অ্যাডভার্ব। এটা কিন্তু অনেক সোজা। এখন দেখেন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউনকে মডিফাই করে। বাট এই সেন্টেন্সে নাউন কোথায়? নাউন তো নাই, তার মানে এখানে অ্যাডজেক্টিভ হবে না, এটা আগেই বাদ। নাউন, এই সেন্টেন্সে নাউনই তো নাই, তাহলে এখানে অ্যাডজেক্টিভও কাহিনীও নাই, নাউনের কাহিনীও নাই। কনজাংশন, কনজাংশনের কাজটা কি? দুইটা সেন্টেন্সটাকে যুক্ত করা। বাট এখানে সেন্টেন্সই আছে একটা। সো দ্যাটস এখানে কনজাংশনও হবে না। সো এখানে কি উত্তর হবে? অ্যাভাব। এটা একদম সোজা। এরপর 2 নাম্বার কি বলেছে দেখেন, যে ডেট ইজ ড্যাশ টু ডিসঅনার। সো এখানে 4টা অপশন আছে, কোনটা হবে? প্রিফার, প্রিফারেন্স, প্রিফারেবল, প্রিফারিং। এখানে কোনটা উত্তর হবে বলেন তো? সো এখানে একটু লক্ষ্য করেন, ডেট নাউন, ইজ একটা কি মেইন ভার্ব, মানে এটা একটা লিঙ্কিং ভার্ব, রাইট? এবং লিঙ্কিং ভার্বের পরে আমাদের অ্যাডজেক্টিভ বসানো লাগে। কি বসানো লাগে বলেন? অ্যাডজেক্টিভ, রাইট? তাহলে এখানে কোনটা উত্তর হবে? প্রিফারেবল, যে ডেট ইজ প্রিফারেবল টু ডিসঅনার। এই যে গণনা দেখতে পাচ্ছেন, এটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এখন এই যে দেখেন প্রিফার, এটা একটা কি ভার্ব। এটা তো উত্তর এমনিতেই হবে না, কেন হবে না? দেখেন ডেট ইজ প্রিফার, ইজের পরে ভার্ব বসলে ভার্বের সাথে আমাদের আইএনজি করতে হয় অথবা ইডি যুক্ত করতে হয়। আর সবচেয়ে বড় কথা, এখানে ইজ হচ্ছে মেইন ভার্ব এবং এটা একটা লিঙ্কিং ভার্ব, এরপরে আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হবে। প্রিফার একটা ভার্ব, এটা হবে না, কোনোভাবে হয় না। প্রিফারেন্স কি নাউন, এটাও হবে না। প্রিফারিং ভার্বের সাথে আইএনজি করা আছে, এটাও হবে না। বাকি থাকে দেখেন অ্যাডজেক্টিভ একটাই, প্রিফারেবল, এটা উত্তর আমাদের। এরপর 3 নম্বর এমসিকিউ, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার। এই সেন্টেন্স দেখতে পাচ্ছেন, এখানে আমাদের নেগেটিভ করতে হবে, তাই না? সো এখানে একটু লক্ষ্য করেন, এই যে সেন্টেন্স এখানে আছে বেস্ট, তার মানে এটা কিন্তু সুপারলেটিভ আছে। এবং দেখেন 4টা অপশন, দেখেন এখানে আমাদের কি করতে হবে? পজিটিভ করতে হবে। সো অনেক সময় কোশ্চেনে নেগেটিভ দেওয়া থাকে, আসলে এই নেগেটিভ মানে এখানে পজিটিভ করা লাগবে, সেটাই বোঝানো হচ্ছে। সো এটা নিয়ে কনফিউশনে যাওয়ার কোনো দরকার নেই। সো এখানে জাস্ট এই এমসিকিউটা দেখেন আমরা কিভাবে শর্টকাট টেকনিকের মাধ্যমে সলভ করতেছি। সো দেখেন 4টা অপশনে কি আছে? নো আদার প্লেয়ার আছে। দেখেন 4টাতে ঠিক আছে, তাই না? দেখেন 4টাতে ভার্ব ইজ আছে। বাট এখন লক্ষ্য করেন, এখানে দেখেন কি আছে? এস এবং এস, মানে 2টা এস আছে, তাই না? আর আমরা সবাই জানি যে 2টা এস এর মাঝখানে আমাদের অ্যাডজেক্টিভ বসানো লাগে। এবং যেহেতু এটা পজিটিভ ডিগ্রিতে করতে হবে, দ্যাটস ওয়াই আমাদের পজিটিভ ফর্ম বসাতে হবে, রাইট? বাট ক নাম্বার এখানে কি বসাইছে? বেটার, এটা তো কম্পারেটিভ ফর্ম, তার মানে এটা আমাদের উত্তর হবে না। এটা রেড মার্ক করি আমরা। এরপরে দেখেন গ নাম্বার, এখানে কি আছে? বেস্ট, এটা আছে সুপারলেটিভে, এটাও হবে না, কারণ আমাদের কি লাগবে? এখানে পজিটিভ ফর্ম লাগবে ভার্বের, মানে যেটা একদম বেস ফর্ম, ওটাই লাগবে। এখানে কি আছে? বেস্ট, সুপারলেটিভে, এটাও হবে না। দেখেন বাকি থাকে একটা, গুড, এটাই হচ্ছে পজিটিভ ফর্ম, মানে একবারে বেসিক ফর্ম, যে নো আদার প্লেয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ হি। ক্লিয়ার কি হয়েছে? এরপর আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, সেটি হলো পকেট গামার। আমি মূলত মাস্টার বইয়ের প্রায় 95% গামার রুল এক্সাম্পল সহ সুন্দর করে টপিক ওয়াইজ সাজিয়ে একটা নোট তৈরি করেছি, যার নাম হচ্ছে পকেট গামার। এবং এখানে মাস্টার বইয়ের প্রায় 95, মানে অলমোস্ট সকল গামার রুল সুন্দর করে এখানে দেওয়া আছে। শুধুমাত্র মাস্টার বই নয়, আদার যে ফেমাস বইগুলো রয়েছে, যেমন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, স্পেশালি টোফেল বই থেকে অনেক গামা রুল এখানে দেওয়া আছে। এবং এই পকেট গামারটি স্পেশালি যারা বিসিএস পরীক্ষা দিবেন, তারপর এনটিআরসিএ অথবা ব্যাংক, অথবা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটার মূল্য মাত্র 100 টাকা, এবং এটা আপনি পিডিএফ ফাইল পাবেন। এখন আপনি যদি আমাদের এই পকেট গামারটি নিতে চান, তাহলে অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি কমেন্ট বক্সে দিয়ে দিব। এরপর দেখেন 4 নম্বর কি বলেছে, যে হি ইজ সো ডিসঅনেস্ট দ্যাট হি ক্যান নট স্পিক দ্য ট্রুথ। এটা আমাদের কি করতে হবে? সিম্পলে করতে হবে, রাইট? সো আমি এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এইটার উপর আমি যে কতগুলা ভিডিও বানাইছি, এটা যে আমি কতবার এক্সপ্লেন করেছি, তার কিন্তু হিসাব নাই। সো আমি আবারও বলি, সিম্পল মানে বোঝায় একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে। মানে সিম্পল মানে একদম সিম্পলেই থাকবে, একবার সোজা একটা সেন্টেন্স থাকবে। এখন ক নম্বর অপশন দেখেন কি বলেছে, হি ইজ টু ডিসঅনেস্ট। দেখেন হি একটা সাবজেক্ট, ইজ একটা ভার্ব, তার মানে এখানে একটা সেন্টেন্স। দ্যাট, এবং তারপর দেখেন হি ক্যান নট স্পিক, এটা একটা সেন্টেন্স, রাইট? তার মানে এখানে কয়টা সেন্টেন্স? 2টা সেন্টেন্স। বাট সিম্পলে কয়টা সেন্টেন্স থাকে? একটা। তার মানে এটা উত্তর আমাদের হবে না। তাছাড়াও দেখেন এখানে কি আছে? দ্যাট। দ্যাট থাকলে সেটা কি হয়? কমপ্লেক্সে হয়, এটা আমি বারবার বলেছি। আর তাছাড়াও এইরকম আরেকটা এমসিকিউ আছে এখানেই, আমি সেখানে আরো বিস্তারিত আলোচনা করবো, এখানে জাস্ট হালকা একটু দেখেন তাহলেই হবে। এরপর দেখেন, তার আগে এটা উত্তর হবে না, এটা আমি রেড মার্ক করি। এরপর ঘ নম্বর কি বলেছে,
হি ইজ ভেরি ডিসঅনেস্ট, এটা একটা সেন্টেন্স, এবং দেখেন অ্যান্ড এর পরে এটা একটা সেন্টেন্স, ক্যান নট স্পিক দ্য ট্রুথ, এবং অ্যান্ড দ্বারা যুক্ত থাকলে সেটা কি হয়, কম্পাউন্ডে হয়। সো এটাও আমাদের উত্তর হবে না, এটা আমরা বাদ দিলাম। এরপর খ আর গ, এই দুটো দেখেন, হি ইজ টু ডিসঅনেস্ট, হি ইজ টু ডিসঅনেস্ট, দেখেন দুইটাতে এই পর্যন্ত ঠিক আছে। টু টু, দেখেন বি স্পোকেন, এখানে আছে স্পিক। এখন এই দুইটার মধ্যে কোনটা উত্তর হবে, কারণ দুটাতে তো একটা সাবজেক্ট একটা ভার্ব, দুইটা তো সিম্পল আছে। সো এই দুটার মধ্যে কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, এটা একটা কোশ্চেন আসতে পারে, রাইট? সো এখন খ নাম্বারটা দেখেন, এই সেন্টেন্সে টু বি স্পোকেন করেছে, তার মানে এখানে প্যাসিভ করা হচ্ছে, বাট এই সেন্টেন্সটা তো অ্যাক্টিভে আছে। কি এখন কোশ্চেন আসতে পারে যে আমরা কিভাবে বুঝবো যে এটা অ্যাক্টিভে আছে, রাইট? সো দেখেন এখানে যে সাবজেক্ট সেটা কিন্তু হি আছে, মানে এর মানে বোঝাচ্ছে হি ইজ টু ডিসঅনেস্ট, মানে সে এতটাই অসৎ যে সে সত্যি কথা বলতে পারে না। এখানে দেখেন এই যে সাবজেক্ট কিন্তু হি, মানে অ্যাক্টিভ সাবজেক্ট, তার মানে আমাদের পুরো সেন্টেন্সটাও অ্যাক্টিভে করতে হবে, বাট এখানে কি আছে, প্যাসিভে, তার মানে বি স্পোকেন, এটা আমাদের উত্তর হবে না, এটা আমাদের ভুল। এবং এখানে আমি আপনাদের একটা এক্সট্রা তথ্য দিই, এই যে দেখতে পাচ্ছেন টু, মানে টি ডাবল ও, এটা সাধারণত ইউজ হয় কোনো একটা জিনিস মাত্রা অতিরিক্ত বোঝাতে, এটা ইউজ হয়ে থাকে নর্মালি। মানে দেখেন হি ইজ টু ডিসঅনেস্ট, মানে সে এতটাই অসৎ যে, মানে সে লিমিটের বাইরে ডিসঅনেস্ট, যে এতটাই ডিসঅনেস্ট যে সে সত্যি কথা বলতে পারে না। সো এটা আমাদের সঠিক উত্তর, দেখেন অ্যাক্টিভে আছে এটা। এরপর 5 নাম্বার, ইট টেক্স টু ড্যাশ মেক্স আ কোয়ারেল। সো এটাও খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এবং এটা মূলত একটা প্রভাব। সো এটা আমাদের প্রভাবের মতো করে করতে হবে, মানে যেটা সেটাই বসাতে হবে। সো এখানে আমাদের উত্তরটা হবে এই যে গ নাম্বার টু, এটা উত্তর হবে। কেন হবে সেটাও আমি বলতেছি। এখানে কি বলেছে দেখেন, ইট টেক্স টু টু মেক আ কোয়ারেল, এটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এখন দেখেন আমি এই টুটা কখন হয়, টি ডাবল ও, এইটা এটার বিহেভিয়ার তো আলাদা, এটা কখন হয় যখন কোনো একটা জিনিস মাত্রা অতিরিক্ত বোঝানো হয় তখন ইউজ হয়, যেমন আমরা গ নাম্বারে দেখেছি। বাট এখানে কিন্তু এটার আহ, ওই জায়গা না, এটা তো হয়ই না, আগেই হয় না। ক্লিয়ার কি হয়েছে? আর এটা সাধারণত অ্যাডজেক্টিভের আগে বসে, যেমন দেখেন গ নম্বরে ডিসঅনেস্ট, এটা একটা অ্যাডজেক্টিভ, তার আগে দেখেন আমরা ইউজ করছি টু। ক্লিয়ার কি হয়েছে? আর এই যে দেখতেছেন মেক, এটা একটা কি বলেন তো, ভার্ব, আর ভার্বের আগে আমাদের কি ইউজ করা লাগে, টু ইউজ করা লাগে। দেখেন ভার্বের বেস ফর্ম, এটা কিন্তু লক্ষ্য করেন ভার্বের বেস ফর্ম, আর বেস ফর্মের আগে কিন্তু আমাদের টু বসানো যায়, কারণ আমরা সবাই জানি যে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। বাট এই টু বাদে বাকি যতগুলো প্রিপোজিশন আছে তারপরে আমাদের ভার্বের সাথে আইএনজি করতে হয়, রাইট? দেখেন এখানে ফর আছে, ফর কেন হবে না, কারণ ফর হলে তো এখানে ভাবের সাথে আইএনজি হওয়া লাগতো, তার মানে ফরও হবে না, টুও হবে না, বাকি থাকে ইন অর্ডার টু, এটাও হবে না। এটা হচ্ছে সম্পূর্ণ স্ট্রাকচারই আলাদা, এটা এক্সট্রা বেশি এরা দিয়েছে, এটা আমাদের দরকার নাই। এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে টু, আর এটা একটা প্রভাব, দ্যাটস ওয়াই আমাদের এটাই উত্তর করতে হবে। এবং এর মানে কি জানেন, এর মানে বোঝায় যে ইটস টেক্স টু টু মেক আ কোয়ারেল, মানে ঝগড়া করতে দুইজন লাগে। ওই যে আমরা কথা বলি না যে এক হাতে তালি বাজে না, মানে একজন একা ঝগড়া করতে পারে না, অনেকটা এরকম বোঝায়। এরপর 6 নম্বর এমসিকিউ, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড লিবার্টি ইজ, এই যে দেখতে পাচ্ছেন লিবার্টি, এটা তো সবাই জানেন, এই লিবার্টি মানে বোঝায় স্বাধীনতা, ফ্রিডম, রাইট? তাহলে অ্যান্টোনিম কি, বন্ডেজ, বন্ডেজ মানে কি দাসত্ব বা বন্দিত্ব, এদেরকে বলা হয় বন্ডেজ। তার মানে দেখেন এই লিবার্টি অ্যান্টোনিম বন্ডেজ, এটাই হবে, এটা সোজা আছে। এরপর 7 নম্বর এমসিকিউ, গ্র্যাবস অল ড্যাশ অল, এইটা আমরা এই সেই ক্লাস 6 থেকে জেনে আসতেছি, এটা একটা প্রভাব, এবং এইটা আপনাদের জন্য হোমওয়ার্ক, আপনারা সবাই কমেন্টে জানাবেন যে 7 নম্বরে কি উত্তর হবে, সেটা কি লস্ট অল, লসিং অল, লজেস অল, লস অল, এটা আপনারা কমেন্টে জানাবেন যে 7 কোনটা উত্তর হবে। এরপর 8 নম্বর, রিড টু লার্ন, এটা আমাদের কি করতে হবে, কমপ্লেক্সে করতে হবে, মানে ওই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, যেটা এরকম একটা এমসিকিউ আমরা এর আগেও সলভ করেছি। সো এখানে আমি একটু বিস্তারিত বলি তা যাতে আপনাদের সুবিধা হয়। সো দেখেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আমি এর আগেও বলেছি সিম্পল মানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, মানে একটা সেন্টেন্স থাকবে, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই, এটা আমরা এর আগেও দেখলাম, সলভও করেছি। সো কম্পাউন্ড মানে বোঝায় ফ্যান বয়েজ, এটা মূলত একটা মনে রাখার টেকনিক। এফ ফর এ ফর অ্যান্ড, এন ফর নেইদার নর অথবা নট অনলি বাট অলসো, তারপর বি ফর বাট, ও ফর এইদার অর অথবা শুধু অর থাকতে পারে, ওয়াই ফর ইয়েট, এস ফর সো, এবং সো আর দেয়ার ফর দুইটা সেম কাজ করে, দ্যাটস ওয়াই আমি দুইটা একসাথে রেখেছি। এবং আলাদাভাবে আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ইউজ আদারওয়াইজ। এই যে ফ্যান বয়েজ, এই কয়েকটা কোঅর্ডিনেটিং ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সে থাকে, সোজা কথা এই কয়েকটা ওয়ার্ড দ্বারা যদি দুইটা সেন্টেন্স যুক্ত থাকে তখন তাকে বলা হয় কম্পাউন্ড। আর কম্পাউন্ডে তো দুইটা সেন্টেন্সই থাকবে, তাই না? মানে দুইটা ক্লজ। এবং এই যে দেখতেছেন এই কয়েকটা কোঅর্ডিনেটিং ওয়ার্ড বাদে বাকি যতগুলা আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন কমপ্লেক্সে, যেমন হু, হুম, হুস, ইফ,
আনলেস, থ্রু, সরি, দো, অলদো, আফটার, আফটার, বিফোর, তারপর হুইন, হোয়াইল, হাউ। দেখেন সো দ্যাট, সো যদি থাকে সেক্ষেত্রে সেটা কম্পাউন্ডে হয়, বা সো দ্যাট থাকলে সেটা আমাদের কমপ্লেক্সে হয়। এইগুলো যদি থাকে সেক্ষেত্রে সেটা কি হবে, কমপ্লেক্সে হবে। মানে ফ্যান ভয়েস বাদে বাকি যা থাকবে সবকিছু কাতে হবে, কমপ্লেক্সে হবে। এখন এখানে কি করতে হবে, কমপ্লেক্স, রাইট। ক নম্বর কি বলেছে, বাই রিডিং ইউ উইল লার্ন। দেখেন একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব কোথায় থাকে, সিম্পলে, তার মানে কি আছে, সিম্পল। রিড অ্যান্ড লার্ন এ দ্বারা যুক্ত আছে, ফ্যান ভয়েস অ্যান্ড দ্বারা যুক্ত আছে, দেখেন কি হবে, কম্পাউন্ডে। এরপর ঘর নম্বর, ইন কেস অফ ফেলার টু রিড ইউ উইল নট লার্ন। দেখেন ইউ একটা সাবজেক্ট, উইল একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, কোথায় আছে, সিম্পলে আছে। আর এই যে দেখতেছেন এত বড়, ইন কেস অফ ফেলার টু রিড, এটা কিন্তু পুরো সেন্টেন্স না, এটা একটা ফ্রেজ। এখানে সেন্টেন্স মাত্র একটাই আছে, দেখেন ইউ একটা সাবজেক্ট, উইল একটা ভার্ব, এটাই, দ্যাটস ওয়াই এটা কি হবে, এটা হবে সিম্পলে। দেখেন বাকি থেকে একটা গ নাম্বার, ইফ ইউ রিড ইউ উইল রান, এটা হচ্ছে কমপ্লেক্সে। দেখেন এই যে ইফ আছে, ইফ থাকলে আমাদের কি করতে হয়, কমপ্লেক্সে হয়। ক্লিয়ার কি হয়েছে এটা, দেখেন কত সোজা এগুলা। সো এখানে আমরা টোটাল এই 8টা এমসিকিউ সলভ করলাম, এবং এখানে আমি আপনাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা হচ্ছে 7 নাম্বার, গ্র্যাফ সলভ ড্যাশ অল। এটা আপনারা কমেন্টে জানাবেন কোনটা উত্তর হবে। এবং আপনাদের জন্য যে অ্যানাউন্সমেন্ট ছিল সেটা হচ্ছে পকেট গামার, যেটার মূল্য হচ্ছে মাত্র 100 টাকা, এবং এটা আপনি পিডিএফ ফাইল পাবেন। সো এটা আপনি যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমি আবারও বলি, এইটা একটা মাস্টারপিস, মানে এটা আপনার জন্য, আপনি ডেমো দেখলে বুঝতে পারবেন। জাস্ট ডেমো দেখার জন্য হলেও আপনাদের আমাদের মেসেজ করেন, তাহলেই আপনি বুঝে যাবেন যে আসলে এটা কি। সো আল্লাহ হাফেজ।